আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বাংলাদেশের কালচারাল কাউন্সিলর জনাব সৈয়দ রেজা মীর মোহাম্মদী। আজ আমরা ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলবো। সেই সাথে আজকে আমরা জানব যে ইরান তার জায়গা থেকে বিষয়গুলোকে কিভাবে দেখছে। জনাব সৈয়দ রেজা মীর মোহাম্মদী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে বাংলাদেশি যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আপনারা যে আমাদের বাংলাদেশি দর্শক শ্রোতাদের সাথে কথা বলার একটি সুযোগ করে দিয়েছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো শুরুতে আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে আসলে সারা বিশ্বে একটা বহুল প্রত্যাশিত বিষয় ছিল যে ইরানের সর্বোচ্চ নেতা কে হচ্ছেন। বিশেষ করে ইমাম খামেনির শাহাদাতের পর নতুন সুপ্রিম লিডার নিয়ে একটা বহুল আলোচনা ছিল এবং অবশেষে মুস্তফা খামেনি ইরানের নতুন সুপ্রিম লিডার হয়েছেন। ইরানি জনগণ তাকে মনোনীত করেছেন। তো এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাই যে আসলে নতুন সুপ্রিম লিডার কি পারবেন তার বাবার পথে ইরানকে এগিয়ে নিতে? خب شهادت رهبر بزرگوار انقلاب اسلامی ایران رو که ضایعه بسیار بزرگی برای جهان اسلام و همه مسلمانان بود تسلیت عرض می‌کنم به همه আমি প্রথমে দুটি বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের জানাতে চাই। সেই বিষয় দুটি হলো যে প্রথমত সৈয়দ আলী খামেনাই তার শাহাদাত, এটা ইরানের জন্য এবং সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি বড় ধরনের ক্ষতি এবং এই তার শাহাদাতে মুসলিম বিশ্বের সবাইকে, ইমামে জামান সহ অন্যান্য সবাইকে এর জন্য আমি শোক সমবেদনা জানাই। দ্বিতীয়ত, আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশের জনগণ ইরানের এই সময়ে তারা ইরানকে সমর্থন জানিয়েছে, এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ইরানের সর্বোচ্চ নেতার ক্ষেত্রে এই বিষয়টি বিশেষজ্ঞ পরিষদ তারা সিদ্ধান্ত নেন, তারা নির্বাচিত করেন। তাদের নির্বাচনের মাধ্যমেই ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন এবং এই বিশেষজ্ঞ পরিষদের যারা সদস্য রয়েছেন তারা জনগণের রায়ে, জনগণের ভোটে তারা নির্বাচিত। তাই ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার বিষয়টি এটি জনগণ কর্তৃক স্বীকৃত। তাই সৈয়দ আলী খামেনাইর ওনার শাহাদাতের পরে ওনার ছেলে যে সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, এটা তিনি নির্বাচিত হয়েছেন। তার পিতা কে ছিলেন এটা বিষয় না, বরং তিনি এই বিশেষজ্ঞ পরিষদ কর্তৃক তার যে গুণাবলী থাকা দরকার সেই গুণাবলী তার ভিতরে ছিল বলেই তিনি বিশেষজ্ঞ পরিষদ কর্তৃক নির্বাচিত হয়েছেন। واجد این شرایط هست، یعنی شرایط رهبری رو رهبر جدید هم از نظر علمی شرایط رو دارن که در قانون اساسی اومده، یعنی ایشون مجتهد هستن سالهای طولانی। ইরানের সংবিধান অনুযায়ী যেসব যোগ্যতা থাকা দরকার সৈয়দ মুস্তফা খামেনাই তার ভিতরে সেসব যোগ্যতা রয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা, তার ব্যবস্থাপনা, বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক যেসব যোগ্যতা থাকা দরকার, সাহসিকতা, তার সবগুলো গুণই তার ভিতরে রয়েছে। তিনি যখন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হলেন, তারপরে ইরানের আদালত, ইরানের সংসদ, ইরানের জনগণ, ইরানের বিশেষজ্ঞ সহ ইরানের ভিতরে এবং বাহিরে যেসব মুসলিম নেতৃবৃন্দ রয়েছেন তারাও তার এই নির্বাচনকে, তাকে নির্বাচিত হওয়ায় তাকে স্বাগত জানিয়েছেন এবং ইনশাল্লাহ তিনি তার যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতা দ্বারা ইরানকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। আমি এই পর্যায়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকটা চাপিয়ে দেওয়া যুদ্ধের মতো আসলে এই যুদ্ধ নিয়ে ইরানের ভাবনাটা কি? ইরান এই যুদ্ধকে কিভাবে দেখছে? ইসরায়েল মার্কিন এই যুদ্ধটাকে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এবং ইরানিরা এই যুদ্ধকে কিভাবে দেখছে এবং তারা কিভাবে এই যুদ্ধকে ফেস করতে চায় বা এটাকে প্রতিরোধ করতে চায়? از نظر ما این جنگ یک جنگ تحمیلی است
برخلاف منشور سازمان ملل متحد আমেরিকা ইসরায়েল ইরানে যে হামলা করেছে তারা জাতিসংঘের নিয়মকে তোয়াক্কা করে নাই, জাতিসংঘের নিয়মকে তারা পায়ের নিচে ফেলে ইরানে হামলা করেছে। আমরা যদি ইরান জাতিসংঘের যেই সনদ রয়েছে সেখানে যদি আমরা দেখি, নিয়ম রয়েছে, সেখানে কোনো রাষ্ট্রের অধিকার নেই অন্য রাষ্ট্রের শাসককে পরিবর্তন করবে বা তাদের ভূমিতে হামলা করবে। এই অবস্থায় এই ইরানে হামলা ইসরায়েল আমেরিকার, এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, আইন বহির্ভূত, এবং এই আমেরিকা ইসরায়েলের হামলার পরে বিশ্বের বিভিন্ন দেশের শাসক জনগণ তারাও প্রতিবাদ জানিয়েছে এই অন্যায় চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে। نقض کردن قوانین بین‌المللی رو زیر پا گذاشتن و این جنگ کاملا یک جنگ حمله قرار گرفته، مورد تجاوز قرار گرفته. نیروهای مسلح ایران، مردم ایران، دولت এই হামলার পরে ইরানের সেনাবাহিনী, ইরানের জনগণ তারা প্রতিরোধ করছে এবং এটা তাদের অধিকার এবং আন্তর্জাতিক আইনেও এটা স্বীকৃত। যদি কোনো রাষ্ট্রের উপরে এভাবে হামলা করা হয় তারা প্রতিরোধের তারা অধিকার রাখে। به قوانین بین‌المللی حق داره که پاسخ بده و دفاع از خودش و در پاسخ به حمله آمریکا اسرائیل بعضی از پایگاه‌های آمریکا رو একটা বিষয় আলোচিত, সেটা হলো যে ইরান তার প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যে হামলা করেছে, ইরান তার প্রতিবেশী রাষ্ট্রকে হামলা করেনি, বরং সেখানে যে আমেরিকার ঘাঁটি রয়েছে, যেই জায়গাগুলো তারা ব্যবহার করে ইরানে হামলা করছিল, ইরান শুধুমাত্র সেই সব ঘাঁটিতেই হামলা করেছে। ইরান তার প্রতিবেশীদের সাথে কোনো সমস্যা নেই ইরানের, এবং ইরান তার প্রতিবেশীদের সম্মান করে, তাদের ভূমিতে কখনো ইরান হামলা করেনি, বরং আমেরিকার ঘাঁটিগুলোতে তাদের যেসব ঘাঁটি ব্যবহার করে ইরানের উপর হামলা করা হয়েছিল সেখানে ইরান হামলার প্রতিবাদে পাল্টা হামলা চালিয়েছে। دفاع از خودش پاسخ میده و اون پایگاه‌هایی که آمریکایی هست، مال آمریکاست و در کشورهای همسایه هست، اونها رو هدف قرار میده. ما اعتقاد داریم که در این جنگ ایران طرف حق این جنگ هست. এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল অসত্য অন্যায়ের পথে আছে, এবং আমরা দেখতে পাই যে সারা বিশ্বের মানুষ এখন আমেরিকার ইসরায়েলের হামলার প্রতিবাদ করছে। এমনকি খোদ আমেরিকাতেও জনগণ ইরানের পক্ষে মাঠে নামছে। এইসব সমর্থন এই বিষয়টি স্পষ্ট করে যে এই যুদ্ধে ইরান সত্যের পথে রয়েছে, এবং ইরানের বিপক্ষে যারা রয়েছে তারা দখলদারিত্ব, তারা অন্যায়, তারা অসত্যের পথে রয়েছে। آمریکا اسرائیل طرف متجاوز و طرف باطل و زورگوی این جنگ هست. একটু অন্য প্রসঙ্গে আসতে চাই, সেটা হচ্ছে যে আমরা জানি যে মধ্যপ্রাচ্যের যে প্রতিরোধ অক্ষগুলো আছে বিভিন্ন দেশে, তো যে প্রতিরোধ আন্দোলনগুলো এবং যাদের এক্সিস অফ রেজিস্ট্যান্স নামে যাদের পরিচিত, তো ইরান সরাসরি আক্রান্ত হওয়ার ফলে এক্সিস অফ রেজিস্ট্যান্সের ভবিষ্যৎ কি এখন, বিশেষ করে গাজার হামাস এবং হেজবুল্লাহ বা হুথি, ইরাকে যে রেজিস্ট্যান্স গ্রুপগুলো আছে, তারা যেহেতু ইরান সরাসরি নিজেই আক্রান্ত, এখন এই প্রতিরোধ গ্রুপগুলোর ভবিষ্যতের প্রতিরোধের ক্ষেত্রে ইরানের ভূমিকা কেমন থাকবে, তাদের সহযোগিতা বা বাকি যে লজিস্টিকগুলো তারা সাপোর্ট পেত সেটা কিভাবে তারা কন্টিনিউ করবে? خب در منطقه غرب آسیا یک جبهه بزرگی تشکیل شده علیه اسرائیل و آمریکا. পশ্চিম এশিয়ার যেসব প্রতিরোধ শক্তি রয়েছে তারা ইসরায়েলের যে প্রতিরোধ করছে, ইসরায়েল মুসলমানদের ভূমি দখল করার কারণেই এসব প্রতিরোধ শক্তি গড়ে উঠেছে, এবং এটা তাদের একটি কোরআনী দায়িত্ব যে কোনো মুসলিম রাষ্ট্রের ভূমি যদি দখল করা হয় সেখানে অবশ্যই প্রতিরোধ করা, এটা ইসলামী নির্দেশ, এবং এটা শুধু পশ্চিম এশিয়ার জনগণের প্রতি ইসলামের বা কোরআনের নির্দেশ নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের প্রতি এটা একটি ইমানি দাবি যে মুসলমানদের ভূমি যদি অন্যায়ভাবে দখল করা হয় সেটাকে ফিরে আনার জন্য প্রতিরোধ করা। তাই আজকে আমরা দেখতে পাই যখন ইসরায়েল আমেরিকা ইরানের উপরে অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তখন এই অন্যায় যুদ্ধের প্রতিবাদে তারাও সক্রিয় হয়েছে। ইরাকের বিভিন্ন গ্রুপ, লেবাননের হিজবুল্লাহ, এবং শেষ আমরা দেখতে পেলাম যে ইয়েমেনের হুথি, তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, এবং তারাও ইরানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমেরিকা ইসরায়েলের এই অন্যায় চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে লড়াই করছে। الان در کنار ایران که با آمریکا اسرائیل می‌جنگه، از خودش دفاع میکنه، مقاومت عراق، حزب الله لبنان، یمن اخیراً وارد جنگ شده. আরেকটা প্রশ্ন হচ্ছে যে হরমুজ, খার্ক এবং বন্দর আব্বাস ঘিরে যুদ্ধ এগিয়ে আসছে। আমরা জানি যে সেখানে আমেরিকান মেরিন সোলজারদের একটা বড় টিম সেখানে পাঠানো হয়েছে,
এবং যতটুকু বোঝা যাচ্ছে যুদ্ধের পরিস্থিতি, হরমুজ, খার্ক এবং বন্দর আব্বাসকে ঘিরেই মূলত ট্রাম্প যুদ্ধকে সরিয়ে নিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে হরমুজ যদি কোনোভাবেই ইরানের হাতছাড়া হয়ে যায় বা খার্গে যদি আমেরিকানরা সফল হয়, সেক্ষেত্রে ইরান কি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? خب درباره تنگه هرمز من این توضیح رو بدم که این تنگه یه تنگه و آبراه بین‌المللی است، اما متعلق به دو کشور ایران و عمان هست. در شرایط جنگی হরমুজ প্রণালী, যার এক পাশে ইরান অন্য পাশে ওমান, ইরান যেহেতু এখন আক্রান্ত হয়েছে, ইরান নিজ থেকে প্রতিরোধ করার, জবাব দেওয়ার অধিকার রাখে। এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত এবং আমেরিকা বা অন্য কোনো কেউ যদি কখনো এখানে এমন কোনো কিছু দখল বা অন্য কিছু ঘটাতে চায়, তাহলে তারা একসময় অনুতপ্ত হবে। আর ইরানের যে খার্ক দ্বীপ, সেই খার্ক দ্বীপ এটা পুরোপুরি ইরানের। এখানে হয়তো এখন আমেরিকা হুমকি দিচ্ছে যে আমরা হামলা করব বা দখল করব। এ ধরনের যদি তারা কখনো কোনো পদক্ষেপ নেয়, তাহলে তারা অনুতপ্ত হবে এবং ইরানের সেনাবাহিনী তাদের নিজ দেশের ভূমি রক্ষার জন্য যে শক্তি দরকার, সেই শক্তি তাদের রয়েছে। ইরানের সেনাবাহিনী উপযুক্ত জবাব দিবে এবং আমরা আশা করি যে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ইরানিরাই বিজয়ী হবে। خب امکان همه چی در جنگ هست، اما من با قاطعیت عرض میکنم که اگر آمریکایی‌ها همچین اقدامی بکنن، আমি এবার একটু বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। যে আপনি জানেন যে বাংলাদেশের জ্বালানি সংকট চরমে। এটার মূল কারণ হচ্ছে যে ইরান ইসরায়েলের এই যুদ্ধ। তো সেক্ষেত্রে আপনি জানেন যে বাংলাদেশের মানুষ ইরানের জন্য কতটা নিবেদিত প্রাণ, ইরানের প্রতি তাদের ভালোবাসাও নিঃস্বার্থ এবং অতুলনীয়। তো বাংলাদেশের জ্বালানি সংকট সমাধানে হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজের প্রবেশাধিকার এবং অন্যান্য বিষয়গুলোকে ইরান কিভাবে বাংলাদেশের পাশে থাকতে পারে? من بینندگان عزیز برنامه اخبار رسانه‌ها رو، میدیا رو دنبال کردم। আমাদের সম্মানিত দর্শক শ্রোতা সম্ভবত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটা জেনেছেন যে ইরান বাংলাদেশের পণ্য বা তেলবাহী কোনো জাহাজে বাধা সৃষ্টি করবে না, বাধা দিবে না। এবং আমাদের ঢাকস্থ ইরানি দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূত কয়েকবার তেহরানে এ বিষয়ে কথা বলেছেন, যেন বাংলাদেশের কোনো জাহাজ হরমুজ প্রণালীতে বাধাগ্রস্ত না হয়, সেটা তেলবাহী হোক বা পণ্যবাহী। বাংলাদেশের জনগণ যেভাবে ইরানকে ভালোবাসে, ইরানের জনগণও বাংলাদেশকে ভালোবাসে এবং আমরা চাই না যুদ্ধের কারণে বাংলাদেশের মানুষ বা কোনো মুসলিম ভাইয়েরা আমাদের ক্ষতিগ্রস্ত হোক। হরমুজ প্রণালীতে তাদের কোনো বাধা দেওয়া হবে না এবং এ বিষয়ে ইরানের রাষ্ট্রদূত তিনি বারবার কথা বলেছেন এবং এখনো তেহরানে তিনি এ বিষয়ে কথা বলছেন, যেন বাংলাদেশের জাহাজ, তেলবাহী পণ্যবাহী জাহাজ কোনোভাবে হরমুজ প্রণালীতে বাধাগ্রস্ত না হয়। বাংলাদেশি با هماهنگی که صورت میگیره از تنگه هرمز رد بشن. جمهوری اسلامی ایران تلاش میکنه در তো আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে ইরানের এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, ইরান কিভাবে সেটা সারভাইভ করবে? এবং আমরা জানি যে ইরান ইতিমধ্যে একটা বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে দীর্ঘদিন থেকে আছে, তাদের অর্থনৈতিক চাপও রয়েছে। তো এই যুদ্ধর ধকল কাটিয়ে উঠে যুদ্ধ যদি প্রলম্বিত হয়, সেক্ষেত্রে ইরান কি করতে পারে বলে আপনি মনে করছেন? خب ایران آمادگی داره که در صورتی که این جنگ طولانی هم بشه، به مقاومت خودش، به ایستادگی خودش در برابر تجاوز، در برابر دشمنی آمریکا و اسرائیل ادامه بده. این آمادگی ইরানের জনগণ যুদ্ধের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তারা থাকবে এবং তাদের বিজয় হবে। আমরা এক্ষেত্রে প্রথমত বলতে চাই যে ইরানের জনগণ আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এজন্য তারা এই যুদ্ধকে তারা একটি পবিত্র যুদ্ধ, জিহাদ হিসাবে গণ্য করে। ইরানের সেনাবাহিনী শক্তিশালী। এখন ক্ষেপণাস্ত্র ও ড্রোন, এই ক্ষেত্রে ইরানের যে উন্নতি, ইরান এক্ষেত্রে বিশ্বের মধ্যে অন্যতম শীর্ষ রাষ্ট্র। আর ইরানের 90 মিলিয়ন জনগণ ইরানের সরকারের সাথে, ইরানের সর্বোচ্চ নেতার সাথে, ইরানের সেনাবাহিনীর সাথে রয়েছে। এই যে জনগণের ঐক্য এবং আল্লাহর উপরে ভরসা, সামরিক শক্তি, এই বিষয়গুলো ইরানকে শত্রুদের প্রতিরোধে তাদেরকে তাদের স্থায়িত্ব প্রদান করবে এবং ইরান প্রতিরোধ করে যাবে শত্রুদের এবং ইনশাআল্লাহ ইরান বিজয় লাভ করবে। در این جنگ همه مردم ایران پشتیبان دولت و حکومت و نیروهای مسلح ایران هستند. اگر دوستان عزیز بیننده خبرها رو دنبال کرده باشن، الان همه مردم ایران برعکس اون چیزی که در مدیا و رسانه‌های غرب سانسور میشه،
ইরানের সেনাবাহিনী শক্তিশালী সেনাবাহিনী এবং এ পর্যন্ত যা হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকাই পিছু হটার চেষ্টা করছে যুদ্ধ থেকে, কিন্তু দখলদার আমেরিকা ইসরায়েল তারা যে ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, ভবিষ্যতে যে তারা আর ইরানের উপরে এ ধরনের কোনো হামলা করবে না এর কোনো নিশ্চয়তা নেই। ইরান ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত না হবে যে ভবিষ্যতে শত্রু আবারও হামলা করবে। ইনশাল্লাহ ইরান এই যুদ্ধ চালিয়ে বিজয় লাভ করবে। منافع ایران رو تامین بکنه ادامه میده و باید طرفی که متجاوز هست دشمن به ایران حمله کرده تضمین‌های لازم رو ایران باید پیدا بکنه که در آینده این اتفاقات نیفته. به خاطر این جنگ رو داره ادامه میده. জনাব মহামান্য কাউন্সিলর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আপনার অবগতির জন্য জানাচ্ছি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বিডি ভিউজ বাংলা দর্শকদের কাছে, বাংলাভাষী সারা বিশ্বের দর্শকদের জন্য ইরান এবং বিশেষ করে ইরান ইসরায়েল এই যুদ্ধর প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি প্রতিদিনই প্রচার করছে বিস্তারিতভাবে। তো বিডি ভিউজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ইরানের জনগণের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি। من هم از شما و همکارانتون در شبکه تلویزیونی اینترنتی بیدی ویوز تشکر میکنم. اما اجازه بدید که نکته مهمی رو در آخر اضافه بکنم و خواهش میکنم که این حتما پخش و منتشر بشه. و اون اینه که আমি বিডি ভিউজকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এরকম একটি আপনারা আয়োজন করেছেন, এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি একটি বিষয়ে যোগ করতে চাই, সেই বিষয়টি হলো যে আমেরিকা ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে তারা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে, এমনকি যুদ্ধনীতিতে যেসব বিষয়ে থাকে তারা যুদ্ধনীতিরও আন্তর্জাতিক যুদ্ধনীতিরও লঙ্ঘন করেছে। তাদের এই কাপুরুষোচিত হামলা শুরু হয়েছিল ইরানের একটি স্কুলে হামলার মাধ্যমে। আপনারা জানেন যে ইরানের মিনাব স্কুল, সেখানে তারা হামলা করেছে, তারা ইরানের হসপিটালে হামলা করেছে, ইরানের সাধারণ জনগণের বাড়িঘরে হামলা করেছে, ইরানের প্রশাসনিক ভবনে হামলা করেছে। এভাবে করে তারা বেসামরিক স্থাপনাগুলো হামলা করেছে। ইরানে তাদের হামলায় বেসামরিক জনগণের 10,000-এর অধিক আবাসিক ভবন ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং 10 থেকে 100টিরও বেশি প্রশাসনিক ভবন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তাদের এই কাপুরুষোচিত হামলা, যার প্রতিবাদ মুসলমানরা জানাচ্ছে, বিশ্বের বিবেকবান মানুষেরা ইরানে আমেরিকা ইসরায়েলের এই কাপুরুষোচিত হামলার প্রতিবাদ জানাচ্ছে। আমি আশা করি বাংলাদেশের মুসলমানরা যেভাবে আমাদেরকে সমর্থন জানিয়েছে তারা ঠিক একইভাবে সমর্থন জানাবে এবং বিশ্বের মুসলমানরাও সমর্থন জানাবে। ইরান আমেরিকার যে যুদ্ধে ইরান আমেরিকার বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছে, ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছে, ইরান সত্যের পথে রয়েছে, ইরান মুসলমানদের নেতৃত্ব দিচ্ছে, ইরান মুসলমানদের পক্ষ থেকে ইসরায়েলের প্রতিরোধ করছে। আশা করি বিশ্বের মুসলমানরা, বিশ্বের স্বাধীন চেতা জনগণ ইরানের সাথে থাকবে। بابت این جنگی که غیر قانونی شروع کردن و ناجوانمردانه انجام میدن محکوم بکنن. امیدواریم که مردم خوب بنگلادش همچنان به حمایت‌های خودشون در این جنگ از ایران ادامه بدن و همچنین আবারও বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশে নতুন সরকার এসেছে, আমরা আশা করি এই সরকার সফলভাবে রাষ্ট্র পরিচালনা করবে এবং আমাদের সাথে সম্পর্ক বাংলাদেশের সেই সম্পর্ক ইনশাল্লাহ থাকবে এবং এটা দিন দিন আরো বৃদ্ধি পাবে। بنگلادش روی کار آمده آرزو می‌کنم که انشالله موفق باشن و دوستی و برادری ایران و بنگلادش روز به روز انشالله بیشتر بشه. ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বাংলাদেশের কালচারাল কাউন্সিলর জনাব সায়েদ রেজা মীর মোহাম্মদের সাথে। ইরান এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।